আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সাংবাদিক সমিতির আয়োজনে হাবিব বিশ্বাস আলাপনের আজকে 20তম পর্বটি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় বিদেশি উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং সম্ভাবনা। আপনারা জানেন আমরা এর আগে বিদেশি উচ্চশিক্ষা নিয়ে 3টি পর্ব করেছিলাম। তো আজকের এই পর্বে আমরা যে ব্যাপারটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফান্ডিং এর ব্যাপারে। আপনারা জানেন বিদেশে ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে ফান্ডিং। তো ফান্ডিং কিভাবে আমরা পেতে পারি, বিশেষ করে পার্শিয়াল ফান্ডিং, ফুল ফান্ডিং, এই ব্যাপারগুলো আসলে কি এবং কোন কোন ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার ফান্ডিংটা কনফার্ম হতে পারে বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম স্যার। স্যার বর্তমানে পিএইচডি ফেলো হিসেবে রয়েছেন জার্মানির ইউনিভার্সিটি অফ ক্যাসেলে। স্যার আমাদের সাথে জার্মানি থেকে লাইভে যুক্ত হয়েছেন। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই স্যারকে আমাদের আজকের এই লাইভ আলাপনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ মুবাশশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি হাবিব রবি সাংবাদিক সমিতিকে এই অনুষ্ঠানে আমাকে লাইভে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে লাইভ আলাপনে যুক্ত হওয়ার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের দেখছেন, আপনারা চাইলেই আমাদের আজকে সম্মানিত অতিথিকে আলোচ্য বিষয়ের উপর যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি স্যারের কাছে যেতে চাই। স্যার, উচ্চ শিক্ষা নিয়ে অনেকের অনেক কিছু জানার ইচ্ছে থাকে স্যার। তো আমি আসলে আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। আপনি বর্তমানে জার্মানির একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যাসেলে পিএইচডি ফেলো হিসেবে রয়েছেন। আমি আপনার অভিজ্ঞতা জানতে চাচ্ছি, আপনি সেখানে কিভাবে মানে ক্রাইটেরিয়া ফুলফিল করে এই স্কলারশিপটি পেয়েছেন, সেই অভিজ্ঞতা টুকু যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি পিএইচডি শুরু করার আগে 2013 সালে আরেকবার জার্মানি, বেলজিয়াম, স্লোভাকিয়াতে এসেছিলাম। তো সেটা আমার মাস্টার্স প্রোগ্রাম ছিল। তো সেটা ছিল ইরাসমাস মুন্ডাস ফেলোশিপস। তো আমরা জানি যে ইউরোপের অন্যতম একটা স্কলারশিপ হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। তো আমি এখানে 2 বছর ডিগ্রি শেষ করে আবার বাংলাদেশে চলে যাই। চলে গিয়ে আমার চাকরিতে বহাল হই। তারপরে একটা ভালো একটা বিরতি হয়ে যায়, প্রায় 2-3 বছর। বিভিন্ন কারণও ছিল। তো ফান্ডিং পেতেও আমার দেরি হয়। তো আমার যে প্রফেসর ছিল মাস্টার্সে 2015 সালে হাম্বল ইউনিভার্সিটি অফ বার্লিনে, তো ওনার সাথে আমি আবার যোগাযোগ করি এবং ওনার সাথে আমার রিসার্চে একটা ভালো পেপারও পাবলিশ করি। এরপরে ওনাকে আমি বলি যে আমি তোমার আন্ডারে আবার পিএইচডি করতে চাই। তো সে আমাকে খুব কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করে এবং প্রথম দিকে যে আমার রিসার্চ প্রপোজাল নিয়ে 6 মাস কাজ করি। এরপরে বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমি হচ্ছে যে ফান্ডিং এর জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করি। বিশেষ করে আমরা জানি যে জার্মানির অন্যতম যেটা ন্যাশনাল ফান্ডিং যেটা দেয় ডিএডি, জার্মান একাডেমি এক্সচেঞ্জ প্রোগ্রাম, সেটাতেও আমি অ্যাপ্লিকেশন করি এবং পাশাপাশি আরো অনেকগুলো ফান্ডিং এ অ্যাপ্লিকেশন করি। আর বাংলাদেশ গভর্নমেন্ট যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে যে বঙ্গবন্ধু ফেলোশিপ দেয় সেখানেও আমি অ্যাপ্লিকেশন করি। তো আমি দাঁত স্কলারশিপে ভাইভাও দিয়েছিলাম। তো আনলাকিলি সেটা আমার লাস্ট পর্যন্ত হয় নাই। পরবর্তীতে আমি বঙ্গবন্ধু ফেলোশিপ পাই এবং এটাকে আর কি বেছে নিই। তো এই পর্যন্ত আমি 2019 সালে আমার প্রোগ্রাম শুরু করি। আলহামদুলিল্লাহ 1 বছর অতিক্রম হয়ে গেল এবং ভালোভাবে আছি এবং চলছে। ধন্যবাদ স্যার। স্যার, আমি আসলে যে ব্যাপারটা জানতে চাইবো, আপনি বললেন বঙ্গবন্ধু ফেলোশিপে মানে স্কলারশিপে আপনি জার্মানিতে গিয়েছেন। আমি একটু এই ব্যাপারটা জানতে চাই যে স্কলারশিপের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আমরা জানি বিভিন্ন দেশে সরকারি স্কলারশিপ থাকে, যেমন জার্মান জার্মানির কথা যদি বলি, জার্মান সরকারের একটি স্কলারশিপ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কিছু স্কলারশিপ রয়েছে। তো এই স্কলারশিপ গুলোর ব্যাপারে যদি আপনি একটু বলতেন, বিশেষ করে স্কলারশিপের যে মূল ব্যাপারটা একটা হলো ফুল ফান্ডেড, একটা হলো পার্শিয়াল ফান্ডেড। তো ফুল ফান্ডেড স্কলারশিপ কি এবং পার্শিয়াল ফান্ডেড স্কলারশিপ কি, সেই ক্ষেত্রে খরচ, যারা পার্শিয়াল ফান্ডেড স্কলারশিপ পাবেন তাদের ক্ষেত্রে খরচটা কেমন হয়, এটা বিশেষ করে যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে রয়েছে তাদের ক্ষেত্রে বিয়ার করা পসিবল কিনা, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন।
ধন্যবাদ আপনাকে মুবাশির। আসলে যে স্কলারশিপ, এটা নিয়ে আমরা অনেক কিছু জানি না, হয়তো বা জানলেও সবকিছু মেনটেন করতে পারি না। তো স্কলারশিপ মেনলি, যে আমি যেটা বলি যে ফুল টাইম স্কলারশিপ বা পার্সিয়াল স্কলারশিপ, মেনলি যে বিভিন্ন কমিশনস বা বিভিন্ন গভর্নমেন্টের বা ন্যাশনাল গভর্নমেন্টের যে স্কলারশিপ গুলো, সবগুলোই ফুল টাইম স্কলারশিপ হয়। ফুল টাইম স্কলারশিপ আমরা কোনগুলোকে বলবো? যেমন জি যদি জি বলি যে ডিএডি, জার্মান সরকারের যে স্কলারশিপ, সেটা একটা ফুল টাইম স্কলারশিপ। এবং আমাদের যে বঙ্গবন্ধু স্কলারশিপ বাংলাদেশ থেকে দিচ্ছে, সেটাও ফুল টাইম স্কলারশিপ। তো ফুল টাইম স্কলারশিপ গুলোর অনেকগুলো ভাগ থাকে, ক্যাটাগরি। যে এখানে হচ্ছে যে এরা যে অর্থ বরাদ্দ করে, তো অর্থ বরাদ্দ হচ্ছে কোন কোন ভাগে দিবে। তো প্রথম যেটা থাকে যে বিশ্ববিদ্যালয় বা যে জায়গা থেকে কেউ পড়াশোনা করবে, তার যে লিভিং এক্সপেন্স, কি কি খরচ ওখানে থাকার জন্য এবং ভাড়ার জন্য যে খরচটা, সেটাকে বলা হয় লিভিং এক্সপেন্স বা লিভিং অ্যালাউন্স। তো এই অ্যালাউন্সটা যুক্ত থাকে ফুল টাইম স্কলারশিপে। এটা একটা লিস্ট লিমিট। সাধারণত ধরা হয় যে উন্নত বিশ্বে কত লাগে বা ডেভেলপিং কান্ট্রিতে কত লাগে। যেমন বঙ্গবন্ধু স্কলারশিপে যে ডেভেলপিং কান্ট্রি, সেখানে বেশি টাকা দেওয়া হয়। আবার যেগুলো হচ্ছে যে ডেভেলপ কান্ট্রি, সেখানে একটা অন্যভাবে দেওয়া হয়। তো লিভিং এক্সপেন্স এটা একটা থাকবেই। তারপরে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি থাকে। টিউশন ফি একটা ইম্পর্টেন্ট। বিশেষ করে ডেভেলপ কান্ট্রি, ইউকে বলি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএসএ বা জাপানেও অনেক বেশি টিউশন ফি দিতে হয়। ইভেন কি কোরিয়াতেও কিছু কিছু দেশ আছে, যেমন জার্মানিতে কিন্তু টিউশন ফি তেমন নাই বললেই চলে, খুব বেশি টিউশন ফি না। যেমন আমাদের হাজিদানিসে একটা সেমিস্টারে একটা রেজিস্ট্রেশন করতে হয় বা প্রতি সেমিস্টারে একটা পরীক্ষা দিতে হয়, সেই অনুযায়ী এখানে এরকম একটা আছে, প্রতি 6 মাস পর পর একটা রিনিউ করতে হয়, খুব সামান্য খরচে। তো এই খরচটা কিন্তু স্কলারশিপ বিয়ার করে, যদি ফুল টাইম স্কলারশিপ হয়। পাশাপাশি হচ্ছে যে অনেক সময় যে যাতায়াত ভাড়া, যেটাকে আমরা বলি ফ্লাইট ফেয়ার, যে আমি বাংলাদেশ থেকে জার্মানিতে আসলাম, যে আসার যে খরচ, সেটাও কিন্তু স্কলারশিপ বিয়ার করে থাকে ফুল টাইমের ক্ষেত্রে। ইভেন আমি যে মাঝখানে যে 2 বছর পর একবার ব্যাক করব, সেটাও তারা বেয়ার করবে। এবং আবার যে আমি একবার লাস্ট টাইম ব্যাক করব 4 বছর পর, সেক্ষেত্রেও বেয়ার করবে। তো অর্থাৎ যাতায়াতের একটা সুবিধা থাকে, যে আমার যাতায়াত যে ভাড়া, বিশেষ করে ফ্লাইট ফেয়ার, এটা থাকে। এরপর আরেকটা বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স কভারেজ। ইন্স্যুরেন্স হচ্ছে কি, যেটা ডিপেন্ড করে যে এটা হচ্ছে যে কত খরচ হতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে অন দ্য বেসিস অফ এজ, বয়সের ভিত্তিতে ইন্স্যুরেন্স বেড়ে যায় কমে যায়। যেমন হচ্ছে বিলো 30 যারা, তাদের জন্য অন্যরকম, আবার এভব 30 তাদের জন্য কস্ট একটু বেশি। তো ইন্স্যুরেন্সটা একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট দিতে হয় প্রতি মাসে, এটা হচ্ছে অবশ্যই দিতে হবে। তো ইন্স্যুরেন্সটা ফুল টাইম স্কলারশিপ গুলো কভার করে। এটা ডিএডি বলো বা আমাদের দেশের যে গভর্নমেন্ট স্কলারশিপ বলো বা অন্যান্য দেশের গভর্নমেন্ট স্কলারশিপ গুলো এটা বেয়ার করে। এরপর হচ্ছে কি যে থিসিস বা রিসার্চের জন্য, আমার যে রিসার্চের জন্য যে ফ্যাসিলিটিস, আমার যদি কোনো মেটেরিয়ালস লেগে বা অন্য কোনো কিছু কিনতে হয়, অনেক সময় বই পুস্তক বাবদ কেনা বাবদ বা সেমিনারে অ্যাটেন্ড করার বাবদ, বা হতে পারে যে আমার পেপার পাবলিকেশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রেও টাকা বেয়ার করে থাকে। এগুলো হচ্ছে যে ফুল টাইম স্কলারশিপে হচ্ছে যে মোটামুটি যেগুলো বললাম, এগুলোই সম্পূর্ণভাবে আলাদা আলাদাভাবে ফান্ড বরাদ্দ থাকে। আর এখন আরেকটা যেটা বললাম যে শর্ট টার্ম বা পার্সিয়াল স্কলারশিপ। পার্সিয়াল বা শর্ট টার্ম স্কলারশিপ বলে তেমন কোনো নিশ্চিত ওইরকম নাই, ফরম্যাট নাই। তো অনেক সময় যে দেখি যে ট্রেনিং কোর্স 3 মাসের জন্য কেউ যদি আসে, বা এক্সচেঞ্জ প্রোগ্রাম, যে আমি হচ্ছে একটা সেমিস্টার শুধু জার্মানিতে আসে করবো, এরকম কিছু শর্ট টার্ম স্কলারশিপের ব্যবস্থা আছে। পাশাপাশি যে অনেকে হচ্ছে সেলফ ফান্ডিং এ এখানে আসছে, সেলফ ফান্ডিং এ সে পড়াশোনা করে। সেলফ ফান্ডিং এর ক্ষেত্রে যে অনেক সময় হচ্ছে যে সে অনেক সময় বলে যে আমি কুলাতে পারতেছি না, আমি ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্টের সাথে আমি একটু কাজ করতে চাই, পাশাপাশি ইনকাম করতে চাই। সেক্ষেত্রে চুক্তিভিত্তিক কিছু কিছু ক্ষেত্রে শর্ট টার্ম বা পার্সিয়াল স্কলারশিপ পাই চুক্তিভিত্তিক অনুসারে। এরপরে হচ্ছে যে কেউ যদি ইন্টার্নশিপে যেতে চাই, যেমন হচ্ছে যে আমি দেখি যে মাস্টার্স লেভেল এখানে যারা আছেন, প্রত্যেকেই ইন্টার্নশিপ আছে 3 মাসের জন্য বা কোনো ট্যুরের জন্য।
সেক্ষেত্রে ছোট ছোট স্কলারশিপ গুলো পার্সিয়াল বা 3 মাসের জন্য, এগুলো ওই যে বিশেষ করে ওই 3 মাসের তার ফ্লাইট ভাড়া বা পরিবহন, খাওয়া দাওয়া, এই বাবদে ছোট ছোট স্কলারশিপ পাওয়া যায়। তো এগুলো হচ্ছে যে শর্ট টার্ম বা পার্সিয়াল বা স্কলারশিপ হতে পারে এরকম। আরেকটা হতে পারে যে অনেক সময় যে কিছু কিছু ক্ষেত্রে যে টিউশন ফি অত্যন্ত বেশি, যেমন ধরেন আমি কিছুদিন আগে যে বঙ্গবন্ধু স্কলারশিপ পেলো আমার এক কলিগ, সে সিএসসি ফ্যাকাল্টির, ইমরান নাম, ইমরান স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে আমার সাথে যোগাযোগ করছিল। সে প্রথমে কিন্তু নেদারল্যান্ডে হয়েছিল, পরে যখন সে অস্ট্রেলিয়াতে এটা চেঞ্জ করে নেয়, টাইম শেষ হয়ে গেল, তখন অস্ট্রেলিয়ায় গিয়ে দেখেছে ওখানে হচ্ছে অত্যন্ত বেশি, বিশেষ করে টিউশন ফি। তো তখন তাকে নাকি তার প্রফেসর বললো যে সে 50% প্রফেসর বা ইউনিভার্সিটি বেয়ার করবে, 50% তাকে বেয়ার করতে হবে। এই ক্ষেত্রেও কিছু পার্সিয়াল স্কলারশিপ হয়। তো অর্থাৎ ফুল টাইম স্কলারশিপ হচ্ছে যে একজন স্কলার বা ফেলো সার্বিক যে খরচগুলো সবকিছু পেয়ে থাকে। আর অন দ্য আদার হ্যান্ড পার্সিয়াল বা শর্ট টার্ম গুলো হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সে ইকোনমিক বেনিফিট পেতে পারে, সম্পূর্ণ না। এটুকুই। অসংখ্য ধন্যবাদ স্যার। আমি এই ব্যাপারটা আরেকটু ইলাবোরেটলি, আপনি যদিও ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে, আমি আরেকটু বিস্তারিতভাবে জানতে চাই যে ফান্ডিং গুলো আসলে কোন কোন সেক্টরে হতে পারে। যেমন ধরেন আহ যারা এগ্রিকালচারে পড়ছে, বা যারা বিবিএ তে পড়ছে, বা যারা সোশ্যাল সায়েন্সে পড়ছে, বা যারা সিএসসি তে পড়ছে, ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। আপনি যেহেতু এগ্রিকালচারের একজন শিক্ষক এবং এগ্রিকালচারের ব্যাপারটা ভালো জানেন, বিশেষ করে সায়েন্সের ফিল্ডের ক্ষেত্রে ফান্ডিংটা আসলে কিভাবে হয়, অর্থাৎ কোন কোন সেক্টরে ফান্ডিং হয়, সেই ক্ষেত্রে এই ফান্ডিংটা পেতে বিশেষ করে যারা ইউনিভার্সিটি পর্যায়ে এখন থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে আছে, তারা সেটা কিভাবে গ্রাপ করতে পারে, বা মানে কোন কোন ক্যাপাবিলিটি গুলো এখন থেকে আর অর্জন করতে পারে, বিশেষ করে রিসার্চ পেপারের ক্ষেত্রে যদি বলেন। তো এটা যদি একটু ব্যাখ্যা করতেন আসলে ফান্ডিং গুলো কিভাবে হয় এই ক্ষেত্রে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসলে ফান্ডিংটা হচ্ছে কি যে এটা দুই ভাবে হতে পারে। বিশেষ করে হচ্ছে যে মাস্টার্সের ক্ষেত্রে একরকম, পিএইচডি এর ক্ষেত্রে একরকম। আমি জি জি। প্রথমে মাস্টার্স বা এমএস এর ক্ষেত্রে বলি। এমএস এর ক্ষেত্রে হচ্ছে যে যে আমাদের যে বিভিন্ন বললাম, যেটুকু একটু আগে বললাম যে ফুল টাইম স্কলারশিপ গুলো আছে, সেই স্কলারশিপ গুলো হতে পারে। যেমন আমরা বলি যে বাংলাদেশে যেমন দিচ্ছে, এনএসটি দিচ্ছে একটা স্কলারশিপ, আমাদের যে ন্যাশনাল স্কলারশিপ বা বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে করে। তো জার্মানির মধ্যে হচ্ছে যেটা হচ্ছে ডিএডি স্কলারশিপ, শুধু জার্মান সরকার দেয় এবং জার্মানিতে পড়াশোনা করলে। এছাড়া হচ্ছে বিভিন্ন দেশের, যেমন সুইডেনের স্পেসিফিক স্কলারশিপ আছে, অস্ট্রিয়ার আছে, বেলজিয়ামের আছে, তারপর ডেনমার্কের আছে, এবং বিভিন্ন কান্ট্রি ন্যাশনাল স্কলারশিপ আছে। আর এটাকে আমরা বলবো যে স্কলারশিপ বা স্টাইপেন্ড বলে থাকি। আর অন্য আধারণে আবার যদি বলি যে এই স্কলারশিপ গুলো মানে কিভাবে আমরা পেতে পারি বা কিভাবে এটা প্রিপারেশন নিব, তাই না? যে বিশেষ করে আমাদের যে ছাত্ররা আছে বিভিন্ন ফিল্ডে, তো এখানে হচ্ছে কি যে প্রত্যেকটা স্কলারশিপে শুধু একটা বিষয়ের পর কোনো স্কলারশিপ দেয় না। বিশেষ করে ইরাসমাস মুন্ডাস যদি বলো, ইরাসমাস মুন্ডাস হচ্ছে ইউরোপিয়ান কমিশন দেয়, এবং এর মধ্যে আপনি বলতে পারবেন না যে কোন দেশ হবে, মানে হচ্ছে ডিপেন্ড করতেছে যে কোনো দেশেই হতে পারে স্কলারশিপটা, মিনিমাম 3টা দেশে যেতে হয়। এবং হচ্ছে ডিএডি, এটা দাদ স্কলারশিপ, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সাবজেক্ট আছে। তো আমি বললাম যখন এখানে আমরা যদি ডিএডি বা ইরাসমাস মুন্ডাস বা অন্য ন্যাশনাল স্কলারশিপ দেখি, তো সব সাবজেক্টে এখানে অন্তর্ভুক্ত আছে, শুধুমাত্র এগ্রিকালচার নয়, বা শুধুমাত্র বা কম্পিউটার সায়েন্স বা এগুলো নেই। ওখানে আমরা যে লিস্টে চলে যাই, তো আমি সবগুলো সাবজেক্টের লিস্টেই পাবো। এখন আমাকে দেখতে হবে যে আমি কোন সাবজেক্টের সাথে বা কোন টপিকের সাথে আমি রেলিভেন্ট, এটা খুঁজে বের করতে হবে। কারণ অনেক সময় যে আমাদের হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ সোশিওলজি, যেমন হাজির আছে, কিন্তু এখানেও ওইভাবে নামে নাও থাকতে পারে, কিন্তু নামটা একটু, যারা সোশিওলজি পড়লো তাদের কিন্তু ওই যে টপিক গুলো আছে, ওই টপিকের নামও একটা ডিগ্রির নাম হয়ে যেতে পারে। বা এগ্রিকালচার ক্ষেত্রে তো আমরা বলতেছি ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, কিন্তু ফ্যাকাল্টি অফ বা শুধুমাত্র এগ্রিকালচারের ক্ষেত্রে ওই যে মাস্টার্স কোর্স গুলো, সেই নামগুলো ভিন্ন নামও হতে পারে। শুধুমাত্র যেমন ক্রপ প্রোটেকশন, অনেক সময় ইকোলজি, অনেক সময় ডেভেলপমেন্ট স্টাডিজ, অনেক সময় রুরাল স্টাডিজ, এটসেট্রা, বিভিন্ন নামে হতে পারে। তো আমাকে হচ্ছে যে আমার তো ব্যাকগ্রাউন্ড একটা ওভারঅল আছেই, তো আমি যে বিশেষ করে ইরাসমাস মুন্ডাস বা ডিএডি এগুলোর কোর্সগুলো হচ্ছে আপডেট করে নামগুলো এদের হচ্ছে যে মানে কোনো একটা বিষয়ের টপিক নিয়ে স্পেসিফাইড করা, এবং স্পেসিফাইড কোর্সগুলো
যেহেতু আমি পড়ে আসছি, আমার গ্রাজুয়েশনে এগ্রিকালচার বলি বা সোশিওলজি বলি বা ইকোনমিক্স বলি, আমি জানি যে আমি ওই বিষয়টা সম্পর্কে আমি পড়ে আসছি কোনো একটা কোর্সে বা কোনো একটা টপিকে, তাহলে আমাকে লিঙ্ক করতে হবে যে ওটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটি হচ্ছে প্রধান কাজ, যে আমরা কখনোই সাবজেক্ট দেখে বা আমার ডিগ্রির সাথে পুরোপুরিভাবে মিললো না, এটা গিয়ে এটা দেখে ঘাবড়াবার কোনো কিছু নেই। আমাকে দেখতে হবে যে ওই যে স্পেসিফিক সাবজেক্ট বা ডিগ্রি যেখানে ভর্তি নেবে, সেখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি, সেই ক্রাইটেরিয়াগুলোর সাথে আমার যে যোগ্যতা আছে সেটা মিট আপ হচ্ছে কিনা, এটা দেখতে হবে। আর পেইডের ক্ষেত্রে একটু ভিন্ন। মাস্টার্সের ক্ষেত্রে হচ্ছে কি, যে যেই স্কলারশিপ বা কোর্সগুলো, সেগুলো শুধুমাত্র মেনলি যে ফোকাস হয় যে একাডেমিক রেজাল্টটা অনেক সময় দেখে, ল্যাঙ্গুয়েজ দেখে, আইল টেস্ট বা টোফেল। তো বিশেষ করে টোফেলটা মেনলি ইউএস এর জন্য, বা কিন্তু ইউরোপ বা অন্যান্য যে ইংলিশ স্পিকিং কান্ট্রি বা এশিয়ান কান্ট্রিগুলো মেনলি আইল টেস্টটাই সব জায়গায় গ্রহণ করে থাকে। ল্যাঙ্গুয়েজটা একটা ইম্পর্টেন্ট। তো আমাদের যারা ইউনিভার্সিটিতে আছে এখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, তারা অনেকেই বিদেশ যেতে আগ্রহী বা বিদেশে ইচ্ছুক পড়াশোনা করতে, তাদেরকে ল্যাঙ্গুয়েজে ফোকাস করা উচিত। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, পড়াশোনার পাশাপাশি ল্যাঙ্গুয়েজ, এবং যে একাডেমিক রেজাল্ট, সেই রেজাল্টটা হচ্ছে কি, যে এটা হচ্ছে যে খুব ভালো হতে হবে এরকমও না, আবার খুব খারাপ হলেও একটু সমস্যা। আমি মনে করি যে মিডিয়াম ক্যাটাগরির যে রেজাল্ট থাকে, এবং তার যদি ল্যাঙ্গুয়েজ স্কোর ভালো থাকে, এবং তার যদি অনেক সময় আমরা অনেক মাস্টার্স করে ফেলছি, অনার্স না শুধু, অনেকে মাস্টার্স করে ফেলছি, ওর যদি রিসার্চ কোয়ালিটিটা একটু ভালো থাকে, তাহলে অন্তত সে স্কলারশিপ পেয়ে যাবে। রিসার্চ কোয়ালিটি একটু ভালো হতে হবে। তো আমার মনে হয় যারা এখন পড়াশোনা করতেছে, বিশেষ করে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, শুধুমাত্র বিদেশে আসবো বলে যে শুধুমাত্র বিদেশের জন্য পড়ে থাকবো তা না। আমার মনে হয় তিনটাই সম্ভব। একাডেমিকও পড়াশোনা করে একটু রেজাল্টটা মোটামুটি ভালো রাখা সম্ভব, আরো যদি বেশি ভালো হয় গুড। পাশাপাশি যে আমাদের যে বাংলাদেশের চাকরিগুলো আছে, সেখানেও সে প্রিপারেশন নিতে পারে, যে প্রতিদিন যে আমি স্কলারশিপের জন্য সময় দিতে হবে এরকম না, বিশেষ করে মাস্টার্সের ক্ষেত্রে। এই জন্য চাকরির পড়াগুলো সে পড়তে পারে। ইভেন হচ্ছে মাঝে মাঝে যদি সে সপ্তাহে যদি 3 ঘন্টা টাইম দেয় যে সার্চিং, যে আমার টপিক কোথায় পাচ্ছি, এরকম সার্চ করে এবং ডেড লাইন গুলো লেখে নেয়, এবং কি কি ক্রাইটেরিয়া, কি কি ডকুমেন্ট দরকার, সেগুলো যদি সে লিস্ট করে নেয়, আমার মনে হয় কিছু সময় দিলে হবে। আমার মনে হয় যে স্কলারশিপ পাওয়ার জন্য বা বিদেশে আসার জন্য একবারে সম্পূর্ণভাবে মানে অন্য কিছু সব ছেড়ে দিয়ে শুধুমাত্র বিদেশমুখী এটাও দরকার নেই। আমার মনে হয় যে সবকিছু করে এটাও করা সম্ভব। না, এই ক্ষেত্রে আমি স্যারের সাথে সম্পূর্ণ একমত যে এই ক্ষেত্রে আমি একটু কথা বলি। বিদেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যে যে ক্রাইটেরিয়া গুলো লাগে, ফার্স্ট অফ অল রেজাল্ট যদি একটু ভালো হয় তো ভালো। এখন রেজাল্ট ভালো হলে এটা কিন্তু বাংলাদেশের জব সেক্টরে এটা আপনি এগিয়ে থাকবেন। প্লাস হচ্ছে ইংলিশে ভালো হতে হয়, আপনি যে আইএলটিএস এক্সাম ফেস করতে চান, তো ইংলিশে ভালো হলে বাংলাদেশের জব সেক্টরে আপনি এগিয়ে থাকবেন। তারপর হচ্ছে জিআরই বা জিম্যাট যেটাই হোক, বিদেশি স্কলারশিপ ক্ষেত্রে জন্য আপনি যদি প্রিপারেশন নেন, স্যার যেটা বললেন, আপনার স্কলারশিপ যদি নাও পান, আপনি কিন্তু বাংলাদেশের বিশেষ করে যে জব সেক্টর গুলো, এগুলো খুব ইজিলি গ্রাব করতে পারবেন। এক ঢিলে দুই পাখি আহ, আহ, মারা আর কি, আঞ্চলিক ভাষায় যেটা আমরা বলতে পারি। স্যার আরেকটা ব্যাপার যেটা জানতে চাইবো, আপনি ইউরোপের ক্ষেত্রে পিএইচডি করতে যারা যাবে তাদের জন্য কি কি লাগে বললেন, আমি আরেকটু জানতে চাচ্ছি। তো এই মানে ইউরোপিয়ান কান্ট্রি গুলো, বিশেষ করে আমি যদি বলি জার্মানি, কানাডা, সুইডেন, অথবা আমি যদি বলি আমেরিকা, লন্ডন, তো এই কান্ট্রি গুলোতে স্কলারশিপ নিয়ে যাওয়ার সুবিধাগুলো কি কি? বিশেষ করে এই কান্ট্রি গুলোতে আমি স্কলারশিপ নিয়ে গেলাম, যাবার পর সেখানে পড়াশোনা শেষ করে তারা কি বাধ্যতামূলক আমাকে দেশে পুশব্যাক করবে, নাকি আমি সেই দেশে থেকে জব করতে পারবো বা ক্যারিয়ারটা সেখানে সেটেল করতে পারবো কিনা, তারা এইরকম সুযোগ সুবিধা দেয় কিনা, এটা যদি একটু বলতেন। অনেক অনেক ধন্যবাদ মুবাশির আপনাকে। আসলে হচ্ছে যে পিএইচডির ক্ষেত্রে বলি আর মাস্টার্সের ক্ষেত্রে বলি, কতগুলো তো কমন ক্রাইটেরিয়া আছেই। এখন যদি কেউ মাস্টার্স করে এসে এখানে এসে ভাবতে পারে যে আমার যে ভবিষ্যতে আমি ডিগ্রি শেষ করার পর কি করবো, এটা একটা টেনশন। হ্যাঁ, হ্যাঁ, এটা এবং এটা পিএইচডির কারণ এই ক্ষেত্রেও ক্ষেত্রে টেনশন। আরেকটা ব্যাপার বলো। স্যার, একটু আমি টেনশনটা কেন, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যদি বাংলাদেশে গ্রাজুয়েশন কমপ্লিট করে বিদেশে গিয়ে পিএইচডি বা মাস্টার শেষ করে, দেখা যায় বাংলাদেশে আস্তে আস্তে চাকরি, মানে বাংলাদেশে যে চাকরি একটা বয়স 30 বছর দেওয়া হয় সরকারি চাকরি করার ক্ষেত্রে, সেক্ষেত্রে বয়সটা কিন্তু শেষ হয়ে যায়।
কাজেই যদি ওই দেশে না থেকে যে বা ক্যারিয়ার গড়তে দেশে এসে যদি কেউ কিছু না করতে পারে সেই ক্ষেত্রে আমি সেই জন্য প্রশ্নটা আর কি করলাম, এটা যদি একটু ব্যাখ্যা করতেন আসলে। এটা খুব গুড কোশ্চেন। আমি একটু ব্যাখ্যা করতে চাই, একটু সংক্ষেপে ব্যাখ্যা করব যে জি জি আমরা অবশ্যই। মাস্টার্স করি বা পিএইচডি করি, যে ডিগ্রি শেষ হওয়ার পর আমি কি করব। যেমন আমার ক্ষেত্রে একটু ভিন্ন, যে আমি যদি আরো এক্সাম্পল দিই, যে অলরেডি আমাদের জার্মানিতে তুমি নুরে আলম সিদ্দিক ভাইয়ের সাথে অনুষ্ঠান করেছো। আমার যে কোলিগ একই ইউনিভার্সিটিতে আছে, আমি মোহাম্মদ শাহিন আলমের সাথে তুমি, মোহাম্মদ শাহিন আলম, তার সাথে আপনি অনুষ্ঠান করেছেন। তারপর এর মধ্যে আমাদের শামীম হাসান ভাই আছেন, উনি ডিএডি স্কলারশিপ নিয়ে অলরেডি উনি ডক্টরেট ডিগ্রি শেষ করেছেন, আবার পোস্ট ডক্টরেট শুরু করেছেন। শামীম হাসান উনি হচ্ছে প্ল্যান্ট প্যাথোলজি ডিপার্টমেন্টের। তো এরকম হচ্ছে কি, যে ইভেন আমরা বাদেও আমার যদি ইউনিভার্সিটি, আমি যদি ওর জার্মানিতে ধরে নিই, জার্মানির পরিপ্রেক্ষিতে আলোচনা করি, জার্মানিতে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি খুঁজে দেওয়া যায়, প্রত্যেকটা প্রায় 300 ইউনিভার্সিটি জার্মানিতে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মনে হয় মিনিমাম, যদি মিনিমাম ধরে 20 জন পাওয়া যাবে, ম্যাক্সিমাম ধরে 150-200 পাওয়া যাবে যে বাংলাদেশি স্টুডেন্ট পড়াশোনা করে। আমার আমার অভিজ্ঞতা মতে মিনিমাম, যদি না, কোনো এটা বিশ্ববিদ্যালয় আছে তথ্য। যে না একবারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি। যেমন আমার যে ইউনিভার্সিটি, আমি অবাক হয়ে গেছিলাম পড়ে আসে যে এখানে মিনিমাম 150 স্টুডেন্ট আছে যারা মাস্টার্স করতেছে এখানে, শুধু আমার ইউনিভার্সিটিতে। তো এরা আসছে, ম্যাক্সিমাম আসছে সেলফ ফান্ডিং এ, এবং সেলফ ফান্ডিং এ আসার পরে তারা হচ্ছে যে প্রথমে একটা ব্লক অ্যাকাউন্টে প্রায় অ্যারাউন্ড 10 লাখের মতো খরচ করে আসতে হয় সম্পূর্ণ, মানে আর একটু বেশি লাগে, ফ্লাইট ভাড়া আছে, অন্যান্য কিছু আছে। তো এই টাকা খরচ করে আসার পরে তারা কিন্তু পড়াশোনা করতেছে, পাশাপাশি হচ্ছে পার্ট টাইম জব করে ইনকাম করতেছে। পার্ট টাইম জবের ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে আসার পরে হচ্ছে প্রথম 6 মাস বা 1 বছর হচ্ছে একটু চ্যালেঞ্জিং থাকে, যে আসার সাথে সাথে অ্যাডাপ্ট হতে হয় এখানে, সাথে সাথে চাকরি পাওয়া যায় না, বা সাথে সাথে পার্ট টাইম জবগুলো পাওয়া যায় না, এটা একটা ব্যাপার। এই জন্য অ্যাডাপ্ট হতে সময় লাগে। হয়তো বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে গিয়ে সে একটা ভালো একটা কিছু পেয়ে যায়, বা সে আর্ন করতে পারে, তার লিভিং কস্ট ইভেন হচ্ছে যে বাসাও টাকা পাঠাচ্ছে, আমি দেখতেছি অনেক ভালোভাবে হয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে এই যে এদের তো কোনো চাকরি নাই, যারা সেলফ ফান্ডিং এ আসছে এতে কোনো চাকরি নাই। আমরা হয়তো বা এটা ডিগ্রি শেষ করে বাংলাদেশে ব্যাক করবো, বা আমার কন্ডিশনও আছে যে ইউনিভার্সিটিতে আমাকে ব্যাক করতে হবে, নাহলে আমাকে একটা বড় লস বা ড্যামারেজ খেতে হবে। তো এরা যায় কি করবে। কিন্তু ইউরোপের একটা সুবিধা কি, আমি জানি না অন্যান্য দেশ বা এশিয়ান যেগুলো, বা অস্ট্রেলিয়া আছে, মেবি কানাডাতেও তাই, হয়তো বা ওনাদেরকে যদি তুমি নিয়ে আসো লাইভে, ওনারা ওনাদের ব্যাপার করবে। কিন্তু জার্মানিতে যারা মাস্টার শেষ করবে, এরা হচ্ছে যে এখানে হচ্ছে মাস্টার শেষ করে বা জার্মানিতে একবার ঢুকতে পারলে সহজে, কেউ যদি বলে যে আমি আজীবন থেকে যাব, সে যদি ল্যাঙ্গুয়েজটা করতে পারে, আমার মনে হয় তাকে এই সরকার মানে ডিগ্রি শেষ করার পর তাকে মানে ব্যাক করবে না বা পুশ করবে না। এখানে হচ্ছে যে বিশেষ করে যেগুলো সাবজেক্ট কিছু কিছু ভালো, এখন আমি যদি 3টা ক্যাটাগরিতে ভাগ করি, যেমন যদি আমি এক্সাম্পল নিই আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজী দানেশকে যদি এক্সাম্পল নিই, দেখো কেউ কিন্তু এখান থেকে খুব ভালো পর্যায়ে চলে যাচ্ছে, বিসিএস করতেছে। এবার দেখলাম যে প্রশাসনও হলো, পুলিশও হলো, ভালো ভালো ক্যাডারও গেছে। তারপর হচ্ছে যে আমাদের এগ্রিকালচার ক্যাডার বা অন্যান্য ক্যাডারও গেছে, পাশাপাশি চাকরিও পাচ্ছে। এর মধ্যে দেখো যে কিছু কিছু এখন হতাশাগ্রস্ত আছে, আবার কিছু কিছু হচ্ছে যে খুবই হতাশাগ্রস্ত। আমার মনে হয় যে জার্মানিতে আসার পরেও যারা ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে, যারা ভালোভাবে পড়াশোনা করতে পারে, তারা খুব তাড়াতাড়ি উপরে উঠে যায়। আর কিছু কিছু এখানেও এসে হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে আমি ভুল করলাম কি না, কি করব, তাই না। তখন তারা করে কি, যে অন্তত যে একটা লিভিং স্ট্যান্ডার্ড জার্মানির, মোটামুটি তারা খুব ভালো না করলেও কিন্তু একটা মোটামুটি ইনকাম করতে পারে এবং থেকে যেতে পারে। অর্থাৎ কেউ যদি ইচ্ছা করে যে আমি হচ্ছে যে এখানে হচ্ছে নির্দিষ্ট টাইমে ডিগ্রি শেষ করব, ডিগ্রি শেষ করার পরে হচ্ছে জার্মান সরকার তাকে 1.5 থেকে 2 বছর আরো সময় দেয় এই দেশের জব সার্চিং করার জন্য, এবং এর মধ্যে যদি জব পেয়ে যায় তো ভেরি গুড, সে সেটেল হয়ে গেল। আবার যদি জব না পেয়ে থাকে, সে হচ্ছে তার এখান থেকে জার্মানি থেকে আবার যদি সে অন্য দেশে অ্যাপ্লিকেশন করতে পারে। বিশেষ করে আমি দেখছি এখান থেকে পর্তুগালেও চলে গেছে, এখান থেকে ইতালিতেও চলে গেছে। অর্থাৎ জার্মানিতে আসলে তো জার্মানিতেই শুধু আমার স্কোপ তা না, কেউ যদি ইচ্ছে করে সে ইউরোপিয়ান যে আরো 27টা কান্ট্রি আছে ইউরোপিয়ান ইউনিয়নের, এর মধ্যে যে সবগুলো ভালো কান্ট্রি, সবগুলো অত ডেভেলপ না, যদি
এই যে 8-10টা যেগুলো খুব ডেভেলপ কান্ট্রি, সেগুলোতেও সে ইচ্ছা করলে মুভ করতে পারবে। এবং সে যদি খুব ভালো রেজাল্ট করে রিসার্চে বা ফলাফলে যদি খুব ভালো করে, আমার মনে হয় তাকে পিছনে ফেলে যেতে হবে না, তাকে এখানেই অ্যাডপ্ট করে নেবে। ইভেন তার জন্য মনে হচ্ছে সারা ওয়ার্ল্ড হচ্ছে খোলা। হয়তো আমি দেখছি এখান থেকে সুইডেনে আসছিল, সুইডেন থেকে সে ইউএসএ গেছে, অনেকেই জার্মানিতে আসছিল, সে এখন ইউকেতে সেটেল। তো অর্থাৎ হচ্ছে আমি যেখানে যাই কিনা, আমি যদি আমার রিসার্চ বা আমার পড়াশোনা একবার এক্সিলেন্ট করতে পারি, ওর জন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। ওর জন্য যে কোনো জায়গায় সে অ্যাডপ্ট হতে পারবে। আর যারা মাঝামাঝি বা হতাশাগ্রস্ত হয়ে যাবে, সে কোনো না কিছু মোটামুটি একটা ভালো ইনকাম নিয়ে লাইফ ডিল করতে পারবে, হয়তো বা খুব আমাদের মতো ভিআইপি হিসেবে না, বা অনেক এক্সিলেন্ট বা হাইলি স্কিল পার্সন হিসাবে না, কিন্তু অনেকে আছে খুব সুন্দরভাবে লাইফ ডিল করতেছে। ধন্যবাদ স্যার। আসলে প্রিয় দর্শক শ্রোতা, স্যার যেটা বললেন, আমি যদি ভুল বুঝে না থাকি, সেটা হলো বিদেশি উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি কেউ ভালো ফলাফল করতে পারে তাহলে তার চাকরি হবে না এটা অসম্ভব। অর্থাৎ তিনি ওই দেশেই থেকে যেতে পারবেন, সেখানে ক্যারিয়ার করতে পারবেন, চাইলে দেশে এসে অন্য কোনো জব সেক্টরে ঢুকে যেতে পারবেন। আরেকটা ব্যাপার স্যার যেটা বললেন, এটা আমি এর আগেও শুনেছিলাম, যে আপনি ধরে নিন জার্মানিতে পড়াশোনা করার জন্য গেলেন, আপনি জার্মানি যদি না সেটেল হন, জার্মানি যেহেতু ইউরোপিয়ান একটা কান্ট্রি, আপনি ইউরোপিয়ান অন্য কান্ট্রি গুলোতে কিন্তু শিফট করতে পারবেন। অর্থাৎ জার্মানি থেকে কানাডা বা অস্ট্রেলিয়া বা সুইডেন, অথবা আপনি সুইডেন থেকে আমেরিকা, এরকম শিফট করা যায়, সেই সুযোগ সুবিধাটুকু রয়েছে। বাট আপনার যেটা সর্বোচ্চ সেটা আপনাকে দিতে হবে। স্যার আরেকটি প্রশ্ন, এটা একটু মজার প্রশ্ন, আমি একটু জানতে চাই, সত্য কি মিথ্যা জানি না, অনেকেই বলে থাকেন যে জার্মানিতে পড়াশোনা করতে কোনো টাকা পয়সা লাগে না, বা এটা কি সত্য কিনা, বা সেখানে পড়াশোনা করার কস্ট কেমন? না, কথাটা হচ্ছে যে পার্শিয়ালি সত্য, পুরোপুরি সত্য না। কারণ আমি যে একটু স্কলারশিপ আগে যে কিছুক্ষণ আগে আমি যে ডিভাইডেশন করলাম খরচগুলো, বললাম যে লিভিং অ্যালাউন্স, লিভিং করতে আমার লাগবেই, লিভিং খরচ অবশ্যই লাগবে, ইন্স্যুরেন্সের টাকা আমাকে অবশ্যই দিতে হবে। তো এখানে হচ্ছে যে খরচ লাগে না বলে না, এরকম না। খরচ হচ্ছে যে আমাদের যে অন্যান্য যে ডেভেলপ কান্ট্রি, বিশেষ করে ইউকে তুলনা করি, কানাডা, ইউএসএ, কোরিয়া, কিংবা এই দেশগুলোতে হচ্ছে একটা অনেক পরিমাণ টিউশন ফি দিতে হয়, হয়তো বা 18,000 US ডলার বাৎসরিক, বা 15,000 US ডলার বাৎসরিক, প্রায় বছরে 15 লাখ টাকা। কিন্তু অন দ্য আদার হ্যান্ড জার্মানিতে হচ্ছে যে এক বছরে লাগে মাত্র 50-60 হাজার টাকা। এই যে 50-60 হাজার টাকা, এটা হচ্ছে কিন্তু টিউশন ফি না, এটা হচ্ছে মেনলি হচ্ছে যে 6 মাসের জন্য গাড়ি ভাড়া। আমি হচ্ছে যে আমি যেই শহরে আসি সব গাড়িতে চড়তে পারবো, গাড়ি ভাড়া, পাশাপাশি হচ্ছে লাইব্রেরি কোস্ট, কিছু সিম্পল সিম্পল ইন্টারনেট কোস্ট, এগুলো বাবদ দিতে হয়। এই জন্য বলা হচ্ছে যে জার্মানিতে হচ্ছে মানে টাকা পয়সা লাগে না, আসলে টিউশন ফিতে নাই বললেই চলে, এটা একটা কারণ। আর নাম্বার টু হচ্ছে যে এখানে হচ্ছে যে সেলফ ফান্ডিং এ অনেক স্টুডেন্ট আছে, সে যদি মনে করে 1 বছরে খরচ সে চালাতে পারবে, নিয়ে আসতে পারে, তবে 1 বছর পর সে কিছু না কিছু, যেগুলো আমরা জব বলি, বিভিন্ন হচ্ছে যে রেস্টুরেন্ট বা বিভিন্ন কোম্পানিতে, যেমন আমাজন কোম্পানি বা বিভিন্ন ক্যাফেটেরিয়াতে, দ্বিতীয় বছরে সে একটা জব পেয়ে যায়। জব পেয়ে যাওয়ার পরে কি হয়, সে মিনিমাম একটা আর্নিং করতে পারে, যেটা হচ্ছে সে নিজে চলতে পারবে, অর্থাৎ বাড়ি থেকে আর টাকা নিতে হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে সে যদি আরো ভালো এফোর্ট দিতে পারে, মানে আমার মতো লেজি না হয়, ভালো আর কি পটেনশিয়াল বা কাজ করতে পারে, তাহলে হচ্ছে সে মান্থলি, এমন আছে যে 1.5-2 লাখ টাকা ইনকাম করে, এখানে পড়াশোনা করে 1.5-2 লাখ টাকা মান্থলি ইনকাম করে নিজে চলতেছে, 60-70 হাজার টাকা খরচ করে, এবং বাকি টাকা হচ্ছে বাড়িতে পাঠাচ্ছে, এরকমও আছে। অর্থাৎ যে এজন্য বলা হচ্ছে যে আমার হচ্ছে যে আর্নিং একটা উপায় আছে, আর একটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটিকে তেমন খরচ দিতে হচ্ছে না। এই দুইটা কারণে মনে হয় অনেকে বলতেছে যে জার্মানিতে মানে টাকা পয়সা লাগে না, কিন্তু টাকা পয়সা অবশ্যই লাগে, বাট এই সিচুয়েশনটা এরকম আর কম। কি। জি, ধন্যবাদ স্যার। কম, আমি অনেক এক কম। ব্যাপার প্রশ্ন করতে আমি ভুলে গেছিলাম। খুব অনেকের ক্ষেত্রে যেটা জানার ব্যাপার থাকে, যেমন ধরুন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বা আমাদের বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিষয়ে মাস্টার্স কমপ্লিট করেছেন, বা যারা জব করছেন, সেই ক্ষেত্রে তারা স্কলারশিপ কিভাবে পাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা আরো সহজ কিনা, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এই জব মানে, প্রশ্নটার উত্তর আমি জানতে চাচ্ছি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে যারা জব করছেন, তাই না, যেমন আমি বাংলাদেশে জব করছি, ব্যাপারটা এরকম, জি, জি, তাই না? এরকম। প্লাস যারা এখন জি, অনার্স এবং মাস্টার্স শেষ করেছেন, তো সেই ক্ষেত্রে তারা এখন কি ওকে। করতে পারে? তাদের তো এখন মানে জব করার পাশাপাশি বিশেষ করে যারা আপনার মতো যারা সরকারি জব করছেন,
তাদের জন্য কি কি অপরচুনিটি আছে স্কলারশিপ গ্রাব আচ্ছা, করার? আমি এটুকু বলি যে আসলে কি অনেকে হচ্ছে যে বিভিন্ন প্রাইভেট কোম্পানি বা এনজিওতে, যেমন যদি ধরে নিই বিজনেস ফ্যাকাল্টি, অনেকে আছে না বড় বড় ভালো জব করতেছে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি, হুম হুম। ইভেন হচ্ছে এগ্রিকালচার বলো, সোশিওলজি বলেন, ইকোনমিক্স বলেন, বা ডেভেলপমেন্ট স্টাডিজ, বা ভেটেনারি বা ফিশারিজ, এগ্রিকালচার ইঞ্জিনিয়ার, বা আমাদের যে কম্পিউটার সায়েন্স, এরাও অনেকে প্রাইভেট জব করতেছে বা এনজিও লেভেলে জব করতেছে, ইন্টারন্যাশনাল এনজিও তে জব করতেছে। তারপরে হচ্ছে সরকারি জব। আমার মনে হচ্ছে যে ডিএডি যে স্কলারশিপ বা ইরাসমাস মুন্ডার যে স্কলারশিপ, কিছু কিছু কোর্স আছে যেখানে এক্সপিরিয়েন্সটাকে আরো ফেভার করা হয়। এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, মানে বলা থাকে যে 2 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স, যেমন দাদ স্কলারশিপের ক্ষেত্রে যেটা মাস্টার্স প্রোগ্রাম প্লাস হচ্ছে পিএইচডি, এখানে জব এক্সপিরিয়েন্স বাধ্যতামূলক, দুই একটা আমার কোর্স বাদে হইতে পারে। আপনাকে একটা জব করতে হবে আগে, 2 বছরের জব এক্সপিরিয়েন্স থাকলে সেই স্কলারশিপটা আপনি পাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা আচ্ছা। হ্যাঁ, না পাবেন না, এটা পাবেন বলা যাবে না। এটা হচ্ছে কি যে জব মানে এক্সপিরিয়েন্সটা এখানে কাউন্ট করে, এবং তারা বলে থাকে শুধুমাত্র তাদের আসলে কি এদের যে মাস্টার্স ডিগ্রিটা বা পোস্ট ডক্টরেট বা ডক্টরেট ডিগ্রি, এগুলো কিন্তু আসলে অর্নামেন্টাল ডিগ্রি বলি আমরা। এগুলো আসলে মেন ডিগ্রি হচ্ছে ব্যাচেলর ডিগ্রিটাই। এগুলোকে বলা হয় যে কেরিয়ার ডেভেলপমেন্ট ডিগ্রি বলতে পারি, বা নিজেকে আরো সফিস্টিকেট করার জন্য ডিগ্রি। এরা তখন ভাবে কি, যেটা জার্মান বা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ, এরা ভাবে যে যারা জব করতেছে তারা যেন আরো ভালো কোয়ালিফাইড হয়ে একটা ট্রেনিং নিয়ে নিজের দেশে ব্যাক করে, এবং লেখাই থাকে যে তাকে এটা ডিগ্রি শেষ করার পরে নিজের দেশে গিয়ে মিনিমাম 2 থেকে 3 বছর সার্ভিস দিতে হবে, তারপর সে অন্য কোথাও সার্ভিস দেবে। স্কলারশিপের অনেক কন্ডিশনও থাকে যে দেশে ব্যাক করতে হবে বা থাকতে পারবে না। তো এই জন্য হচ্ছে যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা একটা ভালো ফেভার পায়, অপরচুনিটি পায়। তো এই জন্য চমৎকার। হচ্ছে যে আমাদের যে ছাত্রছাত্রী আছেন, বিশেষ করে মাস্টার্সে বা তারা রিসার্চ করতেছে, এই জন্য যে কোনো প্রফেসরের সাথে কোনো একটা প্রজেক্টে জাস্ট ইনক্লুড হয়ে আছে, ইভেন হতে পারে যে কোনো একটা প্রজেক্ট হতে পারে, বা অন্য একটা এনজিওর সাথে ইন্টার্নশিপ হিসেবে যুক্ত আছে, এবং সে মোটামুটি পার্ট টাইম কাজ করতেছে, এই ধরনের সার্টিফিকেট গুলো কিন্তু কাজে লাগে অনেক সময়। আমি দেখছি এই ধরনের সার্টিফিকেট গুলো, যে এক প্রফেসর বলতেছে যে আমার আন্ডারে সে 2 বছর কাজ করছে আমাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে, জাস্ট অল্প টাকায়, ওই সার্টিফিকেটটা কিন্তু এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করতে পারে। তো ইভেন বিভিন্ন কোম্পানির সাথে যদি কেউ পার্ট টাইম জব করে, সেগুলো ইন্টার্নশিপের কাজ, সেগুলো কাজে লাগতে পারে। চমৎকার স্যার। আমি আমি আরেকটি ব্যাপার জানতে চাইবো, সেটা হলো এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করছি, যেমন অনগোয়িং গ্রাজুয়েশন অবস্থায় রয়েছে, আমাদের আসলে কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করা উচিত আমাদের একাডেমিক ক্যারিয়ারে? আবার রিপিটিশনই হবে কোশ্চেনের উত্তর। তো আবারও ধন্যবাদ। যে হচ্ছে কি যে আমি একটু আগে বললাম যে মোটামুটি রেজাল্টটাকে একটু মোটামুটি পর্যায়ে রাখা, যে আচ্ছা, যেমন ধরি যদি এই বলি মোটামুটি মোটামুটি পর্যায়ে বলতে এটা আপনি থ্রি ঠিক। পয়েন্ট 3.5 এর উপর হলে আমি বলতে পারি এটা হচ্ছে ভেরি গুড, এবং থ্রি আচ্ছা, পয়েন্ট টু ফাইভ এর উপর থাকলে গুড বলতে পারি, থ্রির উপরে থাকলে বলতে পারি মানে গুড বলা যাবে না, কিন্তু ওইরকম থ্রি দিয়ে অনেকের হয় মোটামুটি আর কি, জি। মোটামুটি। আচ্ছা, থ্রির নিচে হলে একটু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে অনেক সময় হচ্ছে রেজাল্ট যদি লো থাকে, সিজিপিএ কম থাকলেও তার যে অন্যান্য ক্রাইটেরিয়া গুলো, যে তার হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কোর অনেক হাই, 8 করে ফেললো, সেক্ষেত্রে সে প্রায়োরিটি পেয়ে যাবে। অথবা তার রিসার্চ প্রপোজাল খুব এক্সিলেন্ট, একবারে নিউ ইনোভেটিভ, সেক্ষেত্রে প্রায়োরিটি পেয়ে যাবে। অর্থাৎ এখানে অনেকগুলো ডাইমেনশন আছে, যেমন ধরে নেন রিসার্চ প্রপোজাল, বা যেটা আমরা গবেষণা প্রস্তাবনা বলি, মোটিভেশন লেটার, তারপরে হচ্ছে একাডেমিক রেজাল্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও আছে। বিশেষ করে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আমি দেখছি বিভিন্ন ছোট ছোট ট্রেনিং সেমিনারে অ্যাটেন্ড করা, বা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, এগুলো কিন্তু আছে ওখানে। ঘরের মানে অ্যাপ্লিকেশনটা আমি দেখছি ইরাসমাস মুন্ডাসে আমি যেটা করছিলাম মিনিমাম 20 পাতা, মানে জীবনে মানে আমি যা কিছু করছি আমি ইচ্ছা করলে সবাই ওখানে ইনক্লুড করতে পারবো। আমি ছোট ছোট ট্রেনিং বলি বা কোনো সেমিনার অ্যাটেন্ড করি, বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত, সব ঘরগুলোই ওখানে আছে। এবং ডিএডির ক্ষেত্রেও তাই, ডিএডির ক্ষেত্রেও তাই। তো আমার মনে হয় যে ওই জিনিসগুলো মেইন যে দেখা হয় 4টা জিনিস, যে মাস্টার্সের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল খুব বেশি ইম্পর্টেন্ট নাই, কিন্তু অনেক সময় টপিকটা যদি খুব এক্সিলেন্ট হয়, তারপরে হচ্ছে একাডেমিক রেজাল্ট, তারপর হচ্ছে যেটা বললাম যে ল্যাঙ্গুয়েজ টেস্টের গুড একটা স্কোর, এরপরে হতে পারে মোটিভেশন লেটারটা খুব সুন্দরভাবে লেখা,
আর একটা হচ্ছে যে অনেক সময় রিকমেন্ডেশন লেটার আমি কার কাছ থেকে নিলাম, সেটাও একটা ফ্যাক্টর। রিকমেন্ডেশন লেটার আপনি জানেন কিনা আমি জানি না। রিকমেন্ডেশন লেটার হচ্ছে যে বিশেষ করে আমি যার আন্ডারে রিসার্চ করলাম বা আমার কোনো কোর্স টিচারের কাছ থেকে নিয়ে থাকি, তো এক্ষেত্রে যদি আমার রেলিভেন্ট, এমনকি অনেক সময় হয় কি যে আমি একটা মাস্টার ডিগ্রিতে অ্যাপ্লিকেশন করলাম, টপিকটা একরকম, আর আমি যার কাছ থেকে রিসার্চ রিকমেন্ডেশন লেটার নিলাম সে অন্য বিষয়ে কাজ করে, একবার সম্পূর্ণ ডিফারেন্ট। আমাকে এমন বিষয়ে আবেদন করার জন্য ওই ব্যক্তির রিকমেন্ডেশন লেটার ভালো যার এই বিষয়ে এক্সপার্টাইজ আছে, একটু মিল খুঁজে দেখা দরকার। অথবা হতে পারে একটা যে আমি যার আন্ডারে সরাসরি যুক্ত হয়ে কাজ করলাম, আমার সুপারভাইজার হতে পারে, পোস্ট সুপারভাইজার হতে পারে, আমার কোর্স টিচার হতে পারে, একটু লিঙ্ক করতে হয় যে আমি যেন উনি যে রিকমেন্ডেশন করলেন উনি যেন বলতে পারে যে এই স্টুডেন্ট বা এই যে অ্যাপ্লিক্যান্ট সে হচ্ছে আমার সাথে যুক্ত এবং আমি তার সম্পর্কে ভালোভাবে জানি, এটা একটু ইম্পর্টেন্ট। আর একটা যেটা হতে পারে যে আমরা মোটিভেশন লেটার বা রিসার্চ প্রপোজাল এগুলো অনেক সময় করি যে আমরা একজন বড় ভাই বা বাইরে আছে তাকে বললাম যে আমাকে একটু দেন আপনার স্যাম্পল হিসেবে কাজ করি, স্যাম্পল হিসেবে না নিয়ে আমি পুরোপুরি একটা কপি করে দিয়ে দিলাম। কপি করে দিয়ে গেলে কি প্যারাগ্রাফের জন্য ধরা পড়ে যায়, সফটওয়্যার যে চেক করে। তো এই জন্য রিসার্চ প্রপোজাল প্রথম কাজ হচ্ছে আমাকে রিসার্চ গ্যাপটা খুঁজে বের করতে হবে, আমি যে বিষয়ে প্রপোজাল লিখতেছি সেই বিষয়ে কি আগে কোনো কাজ হয়েছে বা কেন এটা ইম্পর্টেন্ট, আমি যে রিসার্চটা করবো কেন ইম্পর্টেন্ট, এটাকে ধরে নিয়ে রিসার্চ প্রপোজাল লিখতে হবে। এবং যেন কোনো কাট কপি পেস্ট না হয়, সেটা হতে হবে একবারে অন ল্যাঙ্গুয়েজে লেখা, নিজের মতো করে লেখা। এটা একটা। ইভেন মোটিভেশন লেটারটাও অনেক সময় আমরা তাই করি যে একজনের কাছে পেলাম ওটা কাট কপি পেস্ট করে ওটাই ঠিক করে দিলাম, ওটা হয় প্লাগিয়ারিজমে ধরা পড়ে যায়। হয়তো বা যেই প্রফেসরের আন্ডারে অলরেডি সে গত বছর দেখছে এই মোটিভেশন লেটারটা, আবার ওই কমিটির কাছে আমার সেম লেটার যাচ্ছে, সে তখন ভাববে যে এটা জাস্ট কাট কপি পেস্ট। এই জন্য হচ্ছে মোটিভেশন লেটারটা সম্পূর্ণ নিজেকে পরিচয় করে দেওয়ার জন্য, নিজের একাডেমিক সংক্ষিপ্তভাবে, তারপর নিজের যে রিসার্চ এক্সপিরিয়েন্স, নিজের যে ইকোনমিক কন্ডিশনস, তারপর হচ্ছে আমি যে পড়তে যাচ্ছি কেন পড়তে যাচ্ছি, এটা হচ্ছে আমার হচ্ছে যে সামাজিক ক্ষেত্রে আমার হচ্ছে দেশ ন্যাশনাল বা গ্লোবাল লেভেলে এটা কি ইম্পর্টেন্ট আছে, সেই জিনিসগুলো খুব সংক্ষিপ্ত আকারে অন ল্যাঙ্গুয়েজে লেখা উচিত। ল্যাঙ্গুয়েজ খুব স্ট্যান্ডার্ড হতে হবে বা একবারে খুব হাইলি মানে কি বলবো যে কি বলে যে হাইলি স্কিল ইংলিশ হতে হবে তা না, সম্পূর্ণটা নিজের ভাষায় লিখলে অত্যন্ত ভালো হবে আর কি, যে নিজের ভাষায় নিজেকে ফুটায় তোলা, কাট কপি পেস্ট না করা, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আমি স্যার খুব চমৎকার কিছু তথ্য দিলেন, বিশেষ করে যারা উচ্চ শিক্ষায় আগ্রহী, আমার মনে হয় এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য। আমি আরেকটি ব্যাপার জানতে চাচ্ছি, আপনি আলোচনা এক পর্যায়ে বলেন এই যে এক্সট্রা কারিকুলার এক্সিলেন্স উচ্চ শিক্ষায় স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কাজে লাগে, যেমন আমরা যারা সাংবাদিকতা করছি বা যারা বিভিন্ন ক্লাব করছেন, ডিবেটিং ক্লাব, এমিউন ক্লাব বা বিভিন্ন কালচারাল ক্লাব। সো এই যে আমরা যারা ক্লাবগুলো করছি আর মানে এইগুলো স্যার আমরা কি আমাদের মানে ভ্যালু হিসেবে সেখানে অ্যাড করতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে অবশ্যই এটা একটা বেনিফিট আছে। কারণ আমি যদি আমার জাস্ট ব্যক্তিগত অভিজ্ঞতাটুকু শেয়ার করি, আমি যে 2013 সালে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পেলাম, আমি বললাম না যে 20 পেজের একটা স্কলারশিপ লেটার অনলাইনে করতে হয়, তো জি। সেখানে কিন্তু লেখা আছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি কি দিয়েছিলাম ওই সময় 2013 সালে, মানে আমি খুঁজতাম যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি দিব, আমার কিন্তু তেমন খুব বেশি ছিল না। যেমন আমি ধরে নাও যে আমি যখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ি, তখন যে বৃহত্তর দিনাজপুর সমিতি আছে আমাদের একটা, সেই সমিতির আমি একজন জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সেটা ইনক্লুড করছিলাম যে আমি আমি 2 বছরের এক্সপিরিয়েন্স আমি হচ্ছে যে ওখানে কাজ করেছি। তারপর হচ্ছে যে বিভিন্ন হচ্ছে যে আমি হচ্ছে বই পড়তে ভালোবাসি, তারপর হচ্ছে বা আমি যে ট্রাভেলিং করতে ভালোবাসি। আসলে কি স্কলারশিপে এই জিনিসগুলো চাই কেন, কারণ এক্সট্রা বিশেষ কিছু কালচারাল ব্যাকগ্রাউন্ডে নলেজ থাকে বা স্কিল থাকে, তারা এটাকে চাই। কিন্তু এরা চাই এই জন্য এগুলো চাই, যেমন ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ তাকে মিনিমাম 3টা দেশে অ্যাডাপ্ট হতে হবে, এবং অ্যাডাপ্ট হওয়ার জন্য কিন্তু এখানে বিভিন্ন কালচারাল ফাংশন থাকে, বিভিন্ন ফাংশন এক এক জায়গায়। এরা চায় কি যে একজন মানুষ যে শিখবে শুধুমাত্র বইপত্র থেকে শেখা সম্ভব নয়, এরা চায় যে বিভিন্ন মানুষের সাথে মিশুক,
ইরাসমাস মুন্ডাস বলো বা জার্মানির অন্যান্য স্কলারশিপ গুলো তারা কম্বিনেশন করে, মানে সেগমেন্ট নেয় না, আফ্রিকা থেকে কিছু স্টুডেন্ট নাই, ল্যাটিন আমেরিকা বা ইকুয়েডর, কোস্টারিকা, ব্রাজিল, আর্জেন্টিনা ওদিক থেকে কিছু স্টুডেন্ট নাই, আমাদের সাউথ এশিয়া থেকে কিছু নাই, বা ওই পাশে যে মধ্যপ্রাচ্য দূরপ্রাচ্য ওখান থেকে কিছু স্টুডেন্ট নেই, একটা কম্বিনেশন করে, এই কম্বিনেশন স্টুডেন্ট গুলো মিক্সড করে, এবং বিভিন্ন রকম কিন্তু কালচারাল প্রোগ্রাম থাকে। এখন কালচারাল প্রোগ্রাম গুলো উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন দেশের কালচার নিয়ে শেখা, আলাপ করা, এগুলো যখন একে অপরের সাথে মত বিনিময় করা। এখন যখন আমার যখন অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে, যে আমি ভালো গান করতে পারি, বা আমি হচ্ছে যে ভালো এটসেট্রা, যেগুলো আমি এত বলতে পারবো না, যেগুলো আছে সেগুলো যদি আমি লিঙ্ক করে দিই, যে আমি একটা কালচারাল মাইন্ডের ভালো, আমি ডিবেটিং এর সাথে জড়িত, বা যেটা আপনি জড়িত আছেন এটার সাথে জড়িত, আমি জানি যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ বা বিদেশের যে স্কলারশিপ, এখানে বিভিন্ন কালচারাল মানুষের সাথে আমাকে অ্যাডাপ্ট করতে হবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষের সাথে আমাকে অ্যাডাপ্ট করতে হবে। তাহলে আমি ওই জায়গাটায় যে আমার যে ঘরটা আছে, তখন ওই যে এগুলো লেখার পরে আমি বলে দেবো যে দিস অ্যাক্টিভিটিস, দিস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস উইল হেল্প মি টু অ্যাডাপ্ট in the situations of different country of Europe, in different language, culture, coming student from different countries of the world. তাহলে একটা গুড উত্তর কিন্তু হয়ে গেল। কারণ এরা তখন ভাববে যে এই ছেলেটা বা এই এখানে আসলেই তার ব্যাকগ্রাউন্ড ভালো, কালচারাল ব্যাকগ্রাউন্ড, এবং সে ইরাসমাস মুন্ডাস যে প্রোগ্রামটা সম্পর্কে জানে, এখানে কি কি অ্যাক্টিভিটিস হয়, এবং খুব একটা গুড কানেকশন করছে। তো এই জন্য হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো থাকলে হবে না। মানে অনেক মানুষের অনেক নলেজ আছে, একাডেমিক নলেজ অনেক, থিওরিটিক্যাল নলেজ অনেক, প্র্যাকটিক্যাল নলেজ অনেক, কিন্তু আমাদের হচ্ছে লিঙ্ক করতে হবে, মেন হচ্ছে লিঙ্ক করতে হবে। এটা কোথায় লিঙ্ক আপ করব, কোন পয়েন্টের সাথে, কোন কোশ্চেনের সাথে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা যারা আলোচনা শুনছিলাম, বিশেষ করে দর্শক শ্রোতারা, স্যার অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন আমাদের, এবং খুব ইম্পর্টেন্ট। আমরা যদি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করা যায় আমাদের গ্রাজুয়েশনের পরে ভালো একটি স্কলারশিপ পেতে পারি। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের সময় প্রায় শেষের দিকে, বাট আরো দু একটি প্রশ্ন করতে চাই, সেটা না করলেই নয়। আমরা জানতে পেরেছি আপনি 26তম বিসিএস ক্যাডার হয়েছিলেন। তো আমি এই আপনার একটু ব্যক্তিগত শিক্ষা জীবনের দিকে ফিরতে চাই। সেটা হলো আপনি ক্যাডার হওয়ার পরও কেন শিক্ষকতা পেশা, মানে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিলেন, এটা যদি একটু বলতেন। বিশেষ করে বর্তমানে বিসিএস এর যে ট্রেন্ড তৈরি হয়েছে, সেই ট্রেন্ডের বিপরীতে গিয়ে আপনি শিক্ষক হয়েছেন। তো এটার কি কারণ, এটা যদি একটু বলতেন। ধন্যবাদ অসংখ্য। আসলে যে আমি যে আমার বললাম যে আমার যে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন, অনার্স মাস্টার্স দুটোই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শেষ করি। 2008 সালের সেপ্টেম্বরে আমার শিক্ষা জীবন শুরু হয়, মানে শেষ হয়। 2002 শুরু করি এবং 2008 শেষ হয়। তো ওই সময় একটা ভালো একটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের 28তম বিশেষ সার্কুলার হয়। তা আমার কিন্তু ব্যক্তিগত, যেহেতু আমি টিচিং এ একটা আগে থেকেই, টিচিং এ আসতে হলে পড়াশোনা অনেক বেশি করতে হয়, রিসার্চ ভালোভাবে করতে হয়। তো আমার মেন টার্গেট ছিল টিচিং প্রমোশনটা, টিচিং, যে ইউনিভার্সিটির টিচিং এ যেন যেতে পারি। এই জন্য ওইভাবে আমি পড়াশোনাও করেছি। এক্সিলেন্ট রেজাল্ট না হলেও যে এক্সিলেন্টের কাছাকাছি রেজাল্ট করেছি অনার্স মাস্টার্সে, এবং আমার যে রিসার্চ সেটা আমি ভালোভাবে করেছিলাম। তো পাশাপাশি কিন্তু অনিশ্চিত থেকে যায়। এখন যারা আছে তাদের জন্য একটা উপকার হবে, যে অনিশ্চিত থেকে যায় কি, যে আমি যখন শুধুমাত্র একটা বিষয় নিয়ে মুভ করবো নিজেকে নিয়ে, তখন এটাতে অনেক সময় কি রিস্ক, যে আমি যদি ফেল করতেই পারি, বিভিন্ন কারণে ফেল করা যেতে পারে। তা আমার তখন চিন্তা ভাবনা ছিল যে না, আমার তো যেহেতু আমার টিচিং এর ক্ষেত্রে তো আর বেশি কিছু দরকার নেই, জাস্ট আমাকে শো করাতে হবে আমার যা কোয়ালিফিকেশন আছে। আর বিশেষ ব্যাপারটা হচ্ছে আমার ওই সময় কোনো নিজস্ব কোচিং ছিল না, নিজস্ব মানে আলাদাভাবে কোনো প্রিপারেশন ছিল না। কিন্তু আমার কি অভ্যাস ছিল একটা, যে আমার ছাত্র জীবনে, আমি বিশেষ করে গ্রাজুয়েশনে বলো, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অন্য কিছু ছিল না আমার, কিন্তু এক্সট্রা কারিকুলার আমি হচ্ছে প্রচুর বাইরের বই পড়তাম, পেপার পত্রিকা পড়তাম খুব, এবং নিউজ শুনতাম। যে আমার যদি ধরি বাকি ভিতরে আমার যদি ডেইলি রুটিনটা ছিল, একবারে এগ্রিকালচারে হচ্ছে 8টা থেকে ক্লাস হয় 5টা পর্যন্ত, সপ্তাহে 6 দিন বা 5 দিন খুব ব্যস্ত থাকতে হবে। এটা হচ্ছে এগ্রিকালচারের নেচার। বাকি ভিতরে ময়মনসিংহ এবং হাজিজানা সব তাই। তা আমি করতাম কি, যে ক্লাস থেকে এসে একটু রেস্ট নিয়ে আমি আরেক ফ্রেন্ড মিলে ঘুরে বেড়াতাম, খুব ঘুরে বেড়ায় একবার ডিনার করে প্রথমে যাই ঢুকতাম টিভি রুমে।
টিভি রুমে হচ্ছে বিশেষ করে 7:30 বা 8টার যে খবরগুলো 2-3টা না শুনলে ভালো লাগতো না, আমি সব খবর শুনতাম। বিভিন্ন যে চ্যানেলগুলো, তখন এন টিভি ছিল, চ্যানেলগুলো খবর শুনতাম। তারপরে ওটা জাস্ট দ্বিতীয় তলায় ছিল, এটা নামাজের পরে এসে নামাজ দ্বিতীয় তলায় ছিল একটা হচ্ছে ছোট লাইব্রেরি হলের মধ্যে। ওখানে সম্পূর্ণ ম্যাগাজিন পাওয়া যায় এবং সব পেপার গুলো পাওয়া যায়। তো আমার হচ্ছে যে 1 ঘন্টা গিয়ে উপরে প্রতিদিন পেপার গুলো পড়তেই হবে, এটা আমার নেশা ছিল। পেপার পড়ে টরে 9:30-10টার দিকে আমি রুমে আসতাম। রুমে আসে আমার হচ্ছে যে একাডেমিক পড়া আমি খুব বেশি পড়তাম না। মেন ছিল যে আমি প্রতিদিন যে আমার যে সারাদিন যে ক্লাসগুলো করলাম প্র্যাকটিক্যাল বা থিওরি, খাতাগুলো অন্তত দেখে নেওয়া, যে নোটগুলো দিল ওগুলো গোছাই নেওয়া, যে নোটগুলো কালেকশন করলাম ওগুলো ঠিক মতো ফাইলে রাখা, এবং আমার যে টিচার ক্লাসে বললো সেটির সাথে মিলাই নেওয়া, একটু একটু করে নোট করে রাখা। লেখা পড়তাম না, জাস্ট গুছাই নিতাম। প্রতিদিন 2 ঘন্টা এটা ছিল আমার রুটিন। 12টার সময় ঘুমাতাম, আবার এজ ইউজুয়াল দিন চলে যেত। 28তম বিশেষ যেটা, এটাতে আমার কোনো এক্সট্রা কোনো প্রিপারেশন ছিল না, মেনলি প্রিপারেশন ছিল টিচিং এর জন্যই। আমি যতটুকু মনে করে যে আমি ভাইবা দিয়ে হচ্ছে মে মাসে 2009-এ, এবং হচ্ছে প্রিলিতে আগে টিকছিলাম, এবং জুন মাসে এখানে আমি জাস্ট বিশেষ রিটার্ন শেষ করলাম, এবং জুন মাসে এসে আমাকে জয়েন করার জন্য বলা হলো হাজি হিসেবে, পার্ট টাইম লেকচারার হিসেবে। তখন পার্ট টাইম লেকচারার হিসেবে জয়েন করলাম এবং রিটেন পরীক্ষা শেষ হলো। তারপরে ভাইবা হতে অনেক দেরি, এবং মাঝখানে মনে হচ্ছে যে পার্ট টাইম লেকচারার হিসেবে কিন্তু অনেক সময় রিস্ক থাকে চাকরিতে। আমি কিন্তু পার্মানেন্ট না তখন বিশ্ববিদ্যালয়ে, তখন মনে হতো না ভাইবাটাও দিতে হবে ভালো করে। তখন জাস্ট ভাইবার জন্য ওই ডেইলি রুটিন আমার পড়াশোনা থাকতোই, খবর পেপার এগুলো। তো আলহামদুলিল্লাহ আমার ভাইবা দিলাম। ভাইবা দেওয়ার পর আমার এগ্রিকালচার কেডারও হলো, আর এদিকে হচ্ছে যে আমার চাকরিটাও হলো পার্মানেন্ট, দুইটা একসাথে। আরেকটা চাকরি হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার খাদ্য চিনি শিল্পতে। 4টা পরীক্ষা দিয়েছিলাম, 4টার মধ্যে আমি 3টাতে সাকসেস হয়ে একটাতে সাকসেস হয়নি। তো বিসিএস হচ্ছে কি, যেটা ডিপেন্ড করতেছে আমার মনে হয় যে আমরা যেমন ধরেছ এখন 6 লাখ পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করে, 6 লাখ। আমাদের সময় মানে 2-2.5 লাখ ছিল। দিন দিন যে একটা কম্পিটিশনটা হচ্ছে এখানে হিউজ। আর সবচেয়ে সমস্যা হচ্ছে বিশেষের ক্ষেত্রে আমার মনে করি যে আমি 6 লাখ মানুষকে ঘোরালাম একটা পোস্টের জন্য বা 2000 পোস্টের জন্য, 2000 মানুষকে নিয়োগ দিলাম, 5,98,000 মানুষকে আমি একবারে হতাশাগ্রস্ত করে ফেললাম। এটা একটু সমস্যা মনে হয় আমার কাছে, যে 5,98,000 মানুষ হয়তো বা অন্যান্য এর মধ্যে আরো 20,000 বা 30,000 চলে যাবে অন্যান্য চাকরিতে, বাকি কিন্তু 5 লাখ পড়ে থাকলো। তো এই জন্য হচ্ছে যে সম্পূর্ণভাবে বিশেষ একবারে প্রিপারেশন নেওয়া ভালো বা না নেওয়াই ভালো, যে পাশাপাশি যে অন্যান্য মাল্টি বা 2-3টা একসাথে এমবিশন থাকা ভালো। তো আমার এমবিশন ছিল 3টা। একটা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে চেষ্টা করব, আর যেহেতু আমার রুমমেট দেখলাম যে অস্ট্রেলিয়া অনেকে চলে গেছিল ওই সময়, যে না হলে আমি হয়তো দেশের বাইরে যদি স্কলারশিপ নিয়ে চলে যাই এটা চলে যাবো, এটাও যদি না হয় তো বিসিএস করবো। তো 3টাই ধরে রাখছিলাম এবং 3টাই আমি পেয়েছি। আর শিক্ষকতায় আসার উদ্দেশ্য কি, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর একটা স্বপ্ন হয়ে গেছিল যে মানে এই চাকরিটাই ভালো। ভালো কারণ হচ্ছে যে খুব অল্প সময়ে জাস্ট আমি আমার রেজাল্ট, আমার একাডেমিক রেজাল্ট দেখে আমি খুব অল্প সময়ে এটাতে ইন করতে পারবো। এবং অন্য চাকরি যেহেতু ধরে নেওয়া যে বিশেষ আমার 30 বছর বয়সে হলো, এখন 30 বছর বয়সে যে বিসিএসে জয়েন করলো আর আমি 25 বছর বয়সে ইউনিভার্সিটিতে জয়েন করলাম, তাহলে কিন্তু আমার জীবনটাকে আমি অনেক আগে এনজয় করা শুরু করতেছি, আমার প্রেশার কমে যাচ্ছে। এইভাবে ভাবলাম যে আমার প্রেশার কমানোর জন্য আর আমি এত লেনদিতে না করার জন্য আমি আমার শিক্ষকতা চাকরি বেছে নিই। আর একটা হচ্ছে যে বিসিএস আর পরবর্তীতে দেওয়া হয় না, ওটাই ছিল ফার্স্ট টাইম, ওটাই লাস্ট টাইম। আর শিক্ষকতা যেহেতু প্রধান উদ্দেশ্য ছিল যে যে আমি শিক্ষকতা করব ডিউ টু একটা ফ্রিডমের জন্য, যে একটা আমার ফ্রিডম ভালো লাগে না। আমার পক্ষে যখন চাপ প্রেশার করে কাজ করে নিতে চাই বা প্রেশার ক্রিয়েট করে, তখন আমি মাথা আলাই ফেলি, আমার দ্বারা কোনো কাজই হয় না। ইভেন আমি এখানে জার্মানিতে আছি, এখানেও আমি আই এম টু মাচ ফ্রিডম, আমি আমার মতো যাই, খুব ফ্রিডম নিয়ে কাজ করি। তো আমার প্রেশার ক্রিয়েট করলে আমি কাজ করতে পারি না। এই চাকরিটা যেহেতু একটু ফ্রিডম আছে, যখন তখন ট্রান্সফারের একটা চাপ নাই বা অন্যান্য চাপ নেই, এই জন্য এটা চুজ করা। তাই বলে বলবো না যে বিশ্ববিদ্যালয়ের চাকরি সর্বশ্রেষ্ঠ চাকরি বা অন্যান্য চাকরিগুলো সর্বশ্রেষ্ঠ চাকরি, সব চাকরিগুলোই ভালো। আমি বলবো বিশেষ চাকরি বলি
বা অন্যান্য যে নন ক্যাডার বিশেষ আছে ওই চাকরিগুলো ভালো, ইভেন ছোট চাকরিগুলো ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যে আমি মানুষ হিসাবে কত ভালো রাখতে পারবো, এই যে হিউম্যান বিং, এটাকে চিন্তা করতে হবে। আমি যে কোনো চাকরি করতে পারি, আমি যদি সৎ থাকি, আমার যদি মূল্যবোধ নৈতিকতা ঠিক থাকে, আমি হয়তো বা খুব বেশি পাওয়ার বা মানি ইনকাম করতে পারবো না, কিন্তু মানুষ হয়তো বা রেসপেক্ট করবে বা মনে রাখবে, হয়তো বা যে আঙুল তুলে কেউ দেখাতে পারবে না যে আমি এটা করতেছি বা খারাপ কাজ করতেছি। এই জন্য সব চাকরিগুলোই ভালো, সবারই উচিত যে যে জায়গায় যাক, সব মানুষগুলো আমার দরকার আছে, সব চাকরি দরকার আছে দেশের উন্নয়নের জন্য। সবাই যেন ভালোভাবে সৎ উপায়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যায়, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একটু কমেন্ট সেকশনের দুটি কমেন্ট পড়তে চাই, যদিও এই দুটি কমেন্ট অলরেডি আপনি অ্যান্সার দিয়েছেন, আমরা তাও একটু কমেন্ট দুটি পড়তে চাই। সেটা হলো, প্রথম কমেন্টটি করেছেন নিরঞ্জন সেন। তিনি লিখেছেন, স্যার আদাব স্যার, উচ্চ শিক্ষার সুযোগ পাওয়ার জন্য কি ডিপার্টমেন্টের রেজাল্ট খুব হাইলি লাগবে? এই প্রশ্নটি স্যার আসলে অলরেডি দিয়ে ফেলেছেন। আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট প্রশ্নটি করেছেন কেবিডি আব্দুল মান্নান। তিনি লিখেছেন, আমাদের সাংবাদিক সমিতির সম্মানিত সভাপতি, তিনি লিখেছেন, বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপ পেতে হলে কি কি বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং কোন ইয়ার থেকে? সো আমরা মনে হয় এই দুটি প্রশ্নের উত্তর স্যার দিয়ে ফেলেছেন। স্যার এরপরও যদি সংক্ষেপে, অতি সংক্ষেপে বলতেন, আমাদের প্রোগ্রাম আচ্ছা, প্রায় শেষের দিকে। প্রথম জনের নাম আমি ভুলে গেলাম, নিরঞ্জন মনে হয়। হ্যাঁ, ওনাকে, নিরঞ্জন সেন। নিরঞ্জন ছিল, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের আব্দুল মান্নান, আমার সিনিয়র জি। ছাত্র, খুব ভালোভাবে চিনি, কয়েকদিন আগে কথা হয়েছে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম যে কোশ্চেনটা ছিল, আসলে রেজাল্ট যদি ভালো হয়, একটা ভালো পর্যায়ে থাকে, সেটা হচ্ছে সব ক্ষেত্রে একটু সুযোগ পাওয়া যায়, অন্তত ভাই বাবাটা খুব মানে মানে কনফিডেন্টলি বলা যায় আমার রেজাল্ট ভালো। তো এটা একটা ভালো প্রায়োরিটি থেকে থাকে রেজাল্টের ক্ষেত্রে, সব জায়গায় একটা বুক খুলে বলা যায় ভাই বাবাটে, যে যেহেতু রেজাল্ট নিয়ে জিজ্ঞেস করে বা সার্টিফিকেট গুলো যাচাই করে। তো রেজাল্ট সবসময় মুখ্য বিষয় না, আমি একটু আগেই বললাম। অনেক সময় যে আমার যে অন্যান্য যে ইন্ডিকেটর গুলো, সেগুলো যদি ভালো থাকে, সেটা আমরা পুষে নিতে পারি যদি মোটামুটি রেজাল্ট থাকে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর যেটা আব্দুল মান্নান, যে আমার সেনাস্ত ছাত্র, তো ওনাকে বলবো যে আমি একটু আগে বলে দিলাম যে কোন কোন বিষয়গুলো কোন কোন ক্ষেত্রে ফোকাস করা দরকার। মাস্টার্সের ক্ষেত্রে একরকম, মাস্টার্সের ক্ষেত্রে বলবো যে মেনলি হচ্ছে যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি হচ্ছে ট্রেনিং বা কম্পিউটার ট্রেনিং, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং ল্যাঙ্গুয়েজ। আর পিএইচডির ক্ষেত্রে আমি বলবো যে মেনলি হচ্ছে যে রিসার্চ পেপার আমি ভালো করতে পারি, মাস্টার্স ভালো রিসার্চ গবেষণা করতে পারি, এবং হচ্ছে যে আমি যদি ভালো আমার যে মাস্টার্স লেভেলের রিসার্চটা ভালোভাবে এটাকে লিঙ্ক করতে পারি আমি যে পিএইচডি লেভেলে যাচ্ছি, সেটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা যারা আমাদের আলোচনাটি শুনছিলেন, স্যার আজকে যে যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো ফান্ডিং পেতে মানে কোন কোন সেক্টরে গুরুত্ব দিতে হবে, কিভাবে ফান্ডিং পেতে পারে, বিশেষ করে ফুল ফান্ডেড স্কলারশিপ, পার্শিয়াল ফান্ডেড স্কলারশিপ, এগুলো কি, এরপর আমরা যারা মাস্টার্স শেষ করে ফেলেছে অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, তারা এখন কি করতে পারে স্কলারশিপ পাওয়ার জন্য, এই সমস্ত বিষয় নিয়ে স্যার অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আপনারা যারা মিস করে ফেলেছেন আজকের এই আলোচনাটি, এই লাইভটি রেকর্ডেড হিসেবে থাকবে, আপনারা চাইলেই পরবর্তীতে দেখে নিতে পারবেন। সেই সাথে আমরা আজকের এই প্রোগ্রামটা শেষ করছি। আমি স্যারকে পুনরায় অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই আজকে হাবিবুর বিশ্বাস আলাপনের 20তম পর্বে এই টপিকে আজকের অতিথি হয়ে এসে আমাদের চমৎকার কিছু তথ্য দেওয়ার জন্য। আর প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আমার কিছু বলার থাকবে আর কিছু? আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।